টানা এক সপ্তাহ পর বৃষ্টিপাত কমেছে। এতে কমতে শুরু করেছে দেশের প্রায় সব নদ নদীর পানি। বন্যা পরিস্থিতির উন্নতি হতেই পার্বত্যাঞ্চলের বিভিন্ন উপজেলায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ খাবার পানি এবং প্রয়োজনীয় ঔষধের তীব্র সংকট। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রায় সব নদ নদীর পানি এখন কমতির দিকে। সুরমা নদীর ছাতক ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। তাহিরপুর ও আনোয়ারপুর সড়কে যান চলাচল শুরু হয়েছে, তবে এখনও বিচ্ছিন্ন রয়েছে জগন্নাথপুর উপজেলার ৮ গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বৃষ্টিপাত না হলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে নদ নদীর পানি স্বাভাবিক হবে। এই মুহূর্তে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। এই আবহাওয়া যদি অব্যাহতভাবে বিরাজমান থাকে তাহলে হয়তো বন্যা পরিস্থিতির অতি সত্বর উন্নতি সাধিত হবে। এদিকে নেত্রকোনা নদ নদীর পানি এখনও কিছুটা বাড়তি রয়েছে। কমলাকান্দা পয়েন্টে উদ্বাখালী নদীর পানি বিপদসীমার সামান্য উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। মগরা ও ধনু নদীর পানি বাড়লেও এখনও বিপদসীমা অতিক্রম করেনি। কংস ও সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমেছে। জেলা প্রশাসক বলছে, সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় ১০ উপজেলায় ২৮৯টি আশ্রয়কেন্দ্র খোলা সহ প্রয়োজনীয় খাবার প্রস্তুত রাখা হয়েছে। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে, তবে দীঘিনালা উপজেলার ছোট মেরুর এর কিছু নিচু এলাকায় এখনো পানি জমে আছে। কৃষি বিভাগ বলছে, বন্যায় অন্তত ১,০০০ হেক্টর জমির আমন বীজতলা ও আউশ ধানের চারা নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩১৭ হেক্টর জমির বিভিন্ন ধরনের সবজি ক্ষেত। এখন কি বলবো, আমাদের বাড়িঘর তো দুর্ভোগ, আমাদের বাজার এলাকা এগুলো আছে সবাই দুর্ভোগ। বন্যায় ক্ষতিগ্রস্ত আমরা হাই স্কুল, ছোট মেরুন হাই স্কুলে আশ্রয় কেন্দ্রে অবস্থান করতেছি। আমাদের যে শাকসবজি যেগুলো দিয়ে আমি করে খাই ওগুলো মানে সবগুলো গেছে গা। রাঙ্গামাটির বাঘাইছড়ি, বরকল ও বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের বন্যা পরিস্থিতির উন্নতি হতেই ভেসে উঠছে ক্ষতচিহ্ন। দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকট। সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে। নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বর্তমানে উজানে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রভাব কমায় নদীর পানির প্রবাহ আরও কমে যাবে। বর্তমানে তিস্তার পানি বিপদসীমার নিচে প্রবাহিত হওয়ায় প্লাবিত নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। শাকিলা সিথি, ৭১। রাঙামাটিতে বৃষ্টি ও বন্যার পানি কমলেও বানভাসীদের দুর্ভোগ কাটেনি। বন্যার পানিতে ভেসে গেছে সড়ক, তৈরি হয়েছে বড় বড় গর্ত। কোথাও যানবাহন চলছে জীবনের ঝুঁকি নিয়ে, কোথাও মানুষের বাধ্য হয়ে হেঁটে পৌঁছাচ্ছেন গন্তব্যে। এখন আছে পুনর্বাসনের কঠিন চ্যালেঞ্জ। বাঘাইছড়ির সংবাদদাতা ওমর ফারুক সুমনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন সবুজ মাহমুদ। এটি রাঙ্গামাটি বাঘাইছড়ির এ ব্লক এলাকা। বন্যার পানিতে ভেঙে যাওয়া রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেল নিয়ে গর্তে পড়ে যায় এক আরোহী। এই এলাকার রাস্তার কমপক্ষে ৫ জায়গায় এমন বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। এই এলাকাটা কিন্তু একটা বিজি এলাকা, মানে সবসময় গাড়ি চলাচল করে। এখন বর্তমানে গাড়ি বন্ধ, সম্পূর্ণ বন্ধ। পানি বর্ষণের কারণেই আমাদের এই রাস্তাঘাট ভেঙে একেবারেই যাতায়াত রাস্তা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তায় এভাবেই ঝুঁকি নিয়ে চলাচল করছে পার্বত্য জেলাগুলোর বাসিন্দারা। এখন আবার হাঁটতে হবে, আমাদের হাঁটতে হয়, কষ্ট আলাদা। হ্যাঁ, এই জন্য কি করব, আমাদের তো আর করার কিছু নেই। দীঘিনালা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, লংগদু বিভিন্ন উপজেলা থেকে মানুষজন আসা যাওয়া করে। তাহলে এই রাস্তা যদি এভাবে যদি থাকে তাহলে আমাদের চলাফেরা অনেক কষ্ট হবে। কয়েকদিন হচ্ছে টানা বৃষ্টির কারণে হচ্ছে রাস্তাঘাট ভেঙে গেছে, এই জন্য আমাদের এখন চলাচল করতে অসুবিধা হচ্ছে। রাস্তা চলাচলের অনুপযোগী হওয়ায় গাড়ি রেখে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছচ্ছেন। পাহাড়ে অনেক জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কোথাও কোথাও এখনো বাড়িঘরে পানি আছে। তবে ভারী বর্ষণ বন্ধ হয়েছে, দেখা মিলেছে সূর্যের। এখনো ডুবে আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মন্দির। এখন পাহাড়ের মানুষদের মোকাবেলা করতে হচ্ছে বন্যা পরবর্তী চ্যালেঞ্জ।
পার্বত্য অঞ্চলে বন্যার পানি অনেকটা নেমে গেলেও রেখে গেছে অনেক ক্ষত। এই রাস্তার মতো পাহাড়ের অনেক রাস্তা ভেঙে তৈরি হয়েছে চরম জনদুর্ভোগ। সাধারণ মানুষের দাবি দ্রুত মেরামত। সবুজ মাহমুদ, ৭১, রাঙামাটি। দর্শক, রাঙামাটিতে বন্যা পরবর্তী পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওচিংছা রাখাইন। ওচিংছা, বন্যা কবলিত এলাকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। তিশা, আসলে যে বন্যা পরবর্তীতে যে প্লাবিত হওয়ার পরে যে ক্ষয়ক্ষতি সেটা আসলে বলার মতো নয়। বিশেষ করে যে কৃষি খাত এবং যে সমস্ত ঘরবাড়ি প্লাবিত হয়েছে সেটা বেশি উঠলেও ক্ষতবিক্ষত হয়েছে বিভিন্ন রাস্তাঘাট এবং ঘরবাড়ি। ওইখানকার মানুষের সাথে আমরা কথা বলতে চেয়েছিলাম এবং কথা বলে জানতে পারলাম যে ওখানকার যে পরিস্থিতি শুরু হয়েছে সেটা আসলে পরবর্তীতে যে সমস্ত ঘরবাড়ি ডুবে গেছে এবং ওখানকার মানুষজন একেবারে বলতে গেলে মানে হতাশাগ্রস্ত হয়েছে। ওখানকার বাড়িঘর এবং যে সমস্ত ডুবে গেছে সেখানে কাদামাটি, মানুষজন পরিষ্কার করছে। চাষাবাদ এবং গৃহস্থালী যে পশু প্রাণী রয়েছে সেটা অনেকেই এখন অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে বিলাইছড়ি এবং বরকল, সেখানে খাদ্য সংকট এবং পাশাপাশি ওখানকার যে সুপেয় পানি সেটা একেবারে নষ্ট হয়ে সুপেয় অভাবের কারণে কিন্তু মানুষ হাহাকার করছে। তবে এখানকার মানুষের যে দুর্ভোগ সেটা আসলে যদি নিজের চোখে না দেখা যায় সেটা আসলে বোঝা কঠিন হয়ে পড়ছে। তবে জেলা প্রশাসন এবং সরকারিভাবে যে ত্রাণ সহযোগিতা করছে সেটা আসলে অপ্রতুল্য বলে এখানকার মানুষ বলছে। তবে বিলাইছড়ি উপজেলা যদি আমি বলি, বিলাইছড়ি উপজেলার যে ফারু ইউনিয়ন আছে সেখানে এখনো খাদ্য সংকট এবং সুপেয় পানির অভাবে এবং পাশাপাশি ওখানকার মানুষের অসুস্থ হচ্ছে। জেলা প্রশাসন থেকে এবং এখানকার বিভিন্ন সংস্থা এবং রাজনীতি যারা করছে বিএনপি এবং বিভিন্ন সংস্থা থেকে কিন্তু ত্রাণ বিতরণ করলেও খাদ্য সংকট এবং পাশাপাশি যে সুপেয় পানীয় এবং পাশাপাশি যারা অসুস্থ হচ্ছে তাদের আসলে খুব কঠিন পর্যায়ে পড়ছে বলে এমনটি আমরা জানতে পেরেছি। তিশা, ওচিংছা রাখাইন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি খোঁজ খবর রাখতে থাকুন, নিশ্চয়ই আবারও যুক্ত হব আপনার সঙ্গে পরবর্তী সংযোগে। দর্শক, রাঙামাটি থেকে বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগের কথা জানাচ্ছেন আমাদের সহকর্মী। বন্যার পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। এবারের বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নিঃস্ব হয়েছেন খামারিরা। ক্ষেতের ফসল হারিয়েছেন বহু কৃষক। প্রাথমিক হিসেবে শুধু মৎস্য খাতেই ক্ষতি হয়েছে ৯১ কোটি টাকারও বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫,৯১১ হেক্টর ফসলি জমি। ক্ষয়ক্ষতি নির্ধারণের কাজ শেষ হলে পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। কয়েক লাখ টাকা খরচ করে ৪টি মাছের ঘের করেছিলেন সাতকানিয়া উপজেলার কেউচিয়া গ্রামের মফিজুর রহমান। তার সবকটি ঘেরেই ভেসে গেছে বন্যার পানিতে। মাছ চাষে যে চোখে স্বপ্ন দেখেছিলেন ভবিষ্যৎ গড়ার, সেই চোখে এখন শুধুই হতাশা। ১২০ টাকার মাছ চলে গেছে, এখানে অনেক পজেট, আমার পজেট আছে ৪টা, ওগুলো তলাইয়ে গেছে। এবারের বন্যায় সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাই সহ চট্টগ্রামের ৫টি উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন শত শত মৎস্য চাষী। শুধু মাছের ঘেরই নয়, ডুবেছে শত শত পুকুর, ধানি জমির ক্ষেত, বীজতলা, সবজি ক্ষেত, পশু খামার। সব কিছু আমাদের নষ্ট হয়ে গেছে। আমাদের কোনো কিছু এখন আমার খাইবার একবেলা খাইবারও কোনো এই ধরনের কিছু, এই ধরনের আমদানি সব বেগিন পানি চলে গেছে। আমার ঘরের পানি, আমার গরুর ছাগলের পানি এখানে উঠছে, আবার ধান চলে গেছে। আমি ৩টা খেতে গেছি, ৩টা ডুবে গেছে, একটা খেতে হয় না এখানে। মানে মানুষের কত ক্ষতি হয়েছে এটা বলার বাইরে। জেলা মৎস্য বিভাগের প্রাথমিক হিসাবে বন্যা ও পাহাড়ি ঢলে ৯,৯৩৩টি পুকুর এবং ৩২০টি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। আর শুধু মৎস্য খাতে ক্ষতি প্রায় ৯১ কোটি ৪২ লাখ টাকা। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫,৯১১ হেক্টর ফসলি জমি।
বহু জায়গায় সবজি পচে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চন্দনাইশ, বাঁশখালী, সাতকানিয়া অঞ্চলের কৃষক। তো এখন পর্যন্ত আমাদের যে প্রাথমিক প্রতিবেদন, সেখানে আমাদের প্রায় 18,000 কৃষকের ক্ষতির সম্ভাবনা আছে। মানুষের অনেক কিছু ক্ষতি হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে আমরা এগুলো আস্তে আস্তে ইনশাআল্লাহ পানি নেমে যাওয়ার পরে আমরা কাজগুলো শুরু করব। বন্যা দুর্গত এলাকাগুলো পরিদর্শনে গিয়ে ঘরবাড়ি মেরামতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী, খামারি, কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বন্যা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিয়ে যেন এই মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আমরা তার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেব। প্রায় 30 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে, হয়তো হিসাবটা আরও বেশি হতে পারে। এ বিষয়ে সরকার সদা জাগ্রত এবং সদা সতর্ক রয়েছেন, সার্বক্ষণিক মনিটরিং করছে। আমার পেছনে বিস্তীর্ণ যে জায়গা পানির নিচে তলিয়ে গেছে, এখানেই ছিল ধানের ক্ষেত, ফসলি আবাদ এবং মাছের খামার। টানা বন্যায় এখানে শুধু জমি ডুবেনি, ডুবে গেছে পুরো বছরের পরিশ্রম, মানুষের জীবিকা এবং ভবিষ্যতের স্বপ্ন। প্রণবেশ চক্রবর্তী, 71, সাতকানিয়া, চট্টগ্রাম। কয়েকদিনের টানা বৃষ্টিতে অচলাবস্থা দেখা দেয় চট্টগ্রাম বন্দরে। ব্যবসায়ীরা অভিযোগ করেন জলাবদ্ধতায় নষ্ট হয় কন্টেইনারে থাকা আমদানিকৃত পণ্য। এতে ক্ষতিপূরণ দাবি করেন তারা। তবে এটি অ্যাক্ট অফ গড উল্লেখ করে ক্ষতিপূরণ দিতে রাজি নয় বন্দর কর্তৃপক্ষ, জানিয়ে মুখোমুখি দুপক্ষ। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য, ছবিতে প্রতিবেদন। কয়েকদিনের লাগাতার বৃষ্টি ও কর্ণফুলী নদীর অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলাবদ্ধতায় অচল চট্টগ্রাম বন্দর। এতে ডুবে যায় পণ্যবাহী কন্টেইনারগুলো। কন্টেইনার খালাস, পরিবহন ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে ব্যবসায়ীদের, যা থেকে পরিত্রাণে দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। সেন্সিটিভ কিছু মাল থাকে, সেখানে পেপার মেটেরিয়ালস থাকে, সেখানে আমাদের আপনার লবণ থাকে, কেমিক্যালস থাকে, যেগুলো পানির সংস্পর্শে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। তারপর কাপড় যদি থাকে, সেই কাপড় যদি পানি লাগে, এই পানিতে ময়লা পানিতে কাপড়গুলো ওটা ব্যবহার অযোগ্য হয়ে যায়। এই সবগুলো মিলে একটা বিশাল একটা আমরা যারা রপ্তানিকারক আমাদের জন্য ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও কন্টেইনারে থাকা পণ্য নষ্টের বিষয়টি অস্বীকার করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ বহন করবে না তারা। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে যেখানে আমাদের কন্টেইনার এবং মালামাল সংরক্ষিত থাকে অথবা শেডে কোনো মালামাল ক্ষয়ক্ষতির রিপোর্ট এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। ভারী বর্ষণের কারণে যে জলাবদ্ধতা হয়েছে সেটা তো সামগ্রিক যে আমাদের সুয়েরেজ সিস্টেম আছে চট্টগ্রামে, সেটার কারণেই হয়েছে। এটা কোনো ডিপোর দায়ভার তো নেই। তারপরও যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কোনো পণ্য, তাহলে সেই ক্ষতিপূরণের বিষয়টা ডেফিনেটলি আমরা সার্বিক বিবেচনায় রাখবো। এদিকে ক্ষতিপূরণ না দিতে বন্দরের অ্যাক্ট অফ গড অজুহাত নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে ব্যবসায়ীদের মাঝে। এমত অবস্থায় জরুরি সহায়তা চেয়ে সরকারকে চিঠি দিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। বন্দর বলছে অ্যাক্ট অফ গড। অ্যাক্ট অফ গড অবশ্যই থাকবে, অ্যাক্ট অফ গড পৃথিবীর সব জায়গায় আছে। এখন আমাদের এখানে অতিবৃষ্টি, ঘূর্ণিঝড় অথবা আবহাওয়া খারাপ হয়ে যাবে, এটা তুরন্ত কিছু না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে বন্দরের এর পরিপ্রেক্ষিতে বন্দরের পদক্ষেপ কি। ব্যবসায়ীরা বলছেন বন্দর ও বেসরকারি অফডকের অবকাঠামোগত দুর্বলতায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়েছে, তাই এটিকে প্রাকৃতিক দুর্যোগ বলে দায় এড়ানোর সুযোগ নেই। নুসরাত মৌমি, 71। সামান্য বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায় কুমিল্লা নগরী। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যায়। শহরের গুরুত্বপূর্ণ কান্দিখালের দখলকেই এই জলাবদ্ধতার অন্যতম কারণ বলছে নগরবাসী। খনন ও সংস্কারের প্রকল্প অনুমোদন হলেই দখলদারদের উচ্ছেদ করার কথা বলছেন সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এদিকে কুমিল্লার পরীক্ষার্থীদের দুর্ভোগ দেখে প্রধানমন্ত্রীর নির্দেশে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। কাজী এনামুল হকের পাঠানো তথ্য, ছবিতে প্রতিবেদন। সামান্য বৃষ্টি হলেই হাঁটু থেকে কোমর পানি মারিয়ে বর্ষায় চলাচল করতে হয় কুমিল্লা নগরীর বাসিন্দাদের। দীর্ঘ 1.5 যুগ এই জলাবদ্ধতার সমাধান হয়নি।
নগরবাসী বলছে, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি যাওয়ার প্রধান মাধ্যম কান্দি খালটি অবৈধ দখলেই স্থায়ী জলাবদ্ধতা হচ্ছে। সিটি কর্পোরেশনের পানি আমাদের এলাকায় ঢুকছে, সেই হারে পশ্চিম দিকে পানিটি নিষ্কাশন না হওয়ার কারণে এই জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। তারা আইসে একটা আশ্বাস দেয়, দিয়ে আবার চলে যায়, কিন্তু এটার কোনো এই দুর্ভোগটা কিন্তু কেউ কিন্তু দেখে না। সিটি কর্পোরেশন হওয়ার পরও এখানকার ড্রেনেজ পরিকল্পিত হয়নি। আমরা বারবার প্রত্যাশার কথা শুনি, কিন্তু বাস্তবায়ন আসলে কিছুই দেখি না। সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, খালটি খনন ও সংস্কারে প্রকল্প চাওয়া হয়েছে, অনুমোদন পেলেই অবৈধ দখল উচ্ছেদ করা হবে। যে সমস্ত জায়গাগুলো ইতিমধ্যে দখল হয়ে আছে, এগুলো আমাদের একটা প্রজেক্ট জমা আছে, এটা অনুমোদন হয়ে গেলে আমরা আমাদের খালগুলো যারা দখল করে রেখেছে তাদেরকে উচ্ছেদ করে আমাদের আওতায় নিয়ে আসবো। এদিকে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ হওয়ায় কুমিল্লা মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে অজিত গুহ মহাবিদ্যালয়ে নেওয়া হয়েছে। এখানে সালাউদ্দিনের মোড় আর হলো মহিলা কলেজের সামনে সব সময় সামান্য বৃষ্টি হলে পানি জমে যায়। পানি নামার ব্যবস্থা বেশি ভালো না আর কি। বৃষ্টি তো হবে, বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা সুন্দর হলে তাহলে আমাদের এলাকাবাসীর জন্য চলাচলের সুবিধাটা সুন্দর হতো আর কি। কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় খাল দখল করে বহুতল ভবন, বাণিজ্যিক এবং আবাসিক স্থাপনা নির্মাণ করেছেন অন্তত ৩৬ প্রভাবশালী ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠান। এতে ওই খালটি সংকুচিত হয়েছে। শান্ত ইসলাম, ৭১। দর্শক, কুমিল্লা নগরীর জলাবদ্ধতার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, কোন কোন এলাকায় এখনো পানি জমে আছে? দুর্ভোগ নিরসনে কর্তৃপক্ষের ভূমিকা কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। তিশা, মূলত হচ্ছে সিটি কর্পোরেশন বলছে যে খাল খননের প্রকল্পটি এখনো হয়নি। তার জন্য কিন্তু দীর্ঘ ১.৫ যুগ ধরে আমি যে এলাকাটি আছে ডিগ্রি কলেজের ছায়াবিতান সড়ক, সিটি কর্পোরেশন এলাকার ঠাকুরপাড়া বিসিক এলাকা জলাবদ্ধতা এখনো, এবং সেই জায়গার পানিটা এই কলেজ গেট ছায়াবিতান দিয়ে দৌলতপুর হয়ে কিন্তু যায়, এবং পিছনে কিন্তু যে কলেজ ডিগ্রি শাখা, তার পাশে হচ্ছে কলেজ গেট। এই গেট হয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু কলেজে তারা প্রবেশ করে। কিন্তু কথা হলো, দীর্ঘ বর্ষাকাল একটি মাস এই ছায়াবিতান এলাকাবাসী কিন্তু পানিতেই কিন্তু বসবাস করে। তাদের বাড়িঘরগুলোতে পানি জলাবদ্ধতা রয়েছে। তার সামনে দিয়ে গেছে সরু একটি ড্রেন। এই ড্রেনগুলো গিয়ে একটি কুমিল্লার যে নগরের প্রাণকেন্দ্র থেকে কান্দিরপাড় থেকে শুরু হয়ে বা পুলিশ লাইন থেকে শুরু হয়ে সব জায়গার প্রধান খালটি হচ্ছে কান্দি খাল, এবং এই কান্দি খাল খননের যে ব্যবস্থাপনা সেটি কিন্তু নেই। সেই সাথে যেই এলাকাগুলো আছে সেই এলাকার যে ছায়াবিতান এলাকার দীর্ঘ বর্ষাকাল আসলেই কিন্তু সেখানে কিন্তু পানিতে নিমজ্জিত থাকে। শিক্ষার্থীরা বা ক্ষুদে শিক্ষার্থীরা তারা যে স্কুলে যাবে সেই পরিস্থিতিরও কিন্তু সেই জায়গায় নেই। তো দীর্ঘদিন ধরে এই সমস্যা কিন্তু সমাধান কিন্তু এখনো কিন্তু হচ্ছে না। তো এই যে আমি একজনের সাথে যদি কথা বলি যে আপনার এলাকার এই দীর্ঘদিনের সমস্যাটা সমাধান হচ্ছে না কেন? এই এলাকাটি সিটি কর্পোরেশনের একেবারে সন্নিকটে। আমাদের এই এলাকার পূর্ব পাশে ঢাকা চট্টগ্রাম রেললাইন, পশ্চিমে একটি ধর্মপুর সড়ক। এই সড়কের মাঝখানে হলো আমাদের ভিক্টোরিয়া কলেজ এবং ছায়াবিতান এলাকা। এই এলাকাতে সিটি কর্পোরেশন এলাকার পানি ঠাকুরপাড়া, বিসিক এবং অশোকতলা এই অংশের পানি প্রবাহিত হয়, কিন্তু পশ্চিম দিকে প্রবাহপথ পর্যাপ্ত না থাকায় যে পরিমাণ পানি রেললাইনের নিচ দিয়ে এলাকায় প্রবেশ করে, পশ্চিম দিকে পানি মোটেই নিষ্কাশন হচ্ছে না। এই ব্যাপারে আমরা স্থানীয় উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য মহোদয় এবং সিটি কর্পোরেশন প্রশাসক মহোদয়ের কাছে আমরা লিখিতভাবে জানিয়েছি। সিটি কর্পোরেশন প্রশাসক মহোদয় এলাকাটি পরিদর্শন করে গেছেন। আমরা আশা করছি আমাদের এই দুর্ভোগ লাঘবে স্থানীয় সংসদ সদস্য জনাব মনিরুল হক চৌধুরী মহোদয়, সিটি কর্পোরেশন প্রশাসক মহোদয় এবং উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগ নিয়ে আমাদের এই এলাকার ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখা ছায়াবিতানের এই এলাকাবাসীকে এই অবর্ণনীয় দুর্ভোগ থেকে মুক্তি দিবেন বলে আমরা আশা করছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানবিক দৃষ্টিকোণ থেকে অতি দ্রুত দৃষ্টি আকর্ষণ করছি।
এটা মূলত হচ্ছে এলাকাবাসী বলছে মানবিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু সিটি কর্পোরেশন বলছে কান্দিখাল যে প্রকল্পটি এখনো হয়নি। যখনই সিটি কর্পোরেশনে কান্দিখাল প্রকল্পটি হবে তখনই এই ব্যবস্থাটি নেওয়া হবে, কিন্তু এর আগে দীর্ঘ 1.5 যুগ ধরে কিন্তু এই এলাকাবাসী কিন্তু পানিতে নিমজ্জিত, এবং এলাকার বর্ষাকাল আসলেই কিন্তু হাঁটু জল সব জায়গায়, এবং ভেতরের এই এনামুল হক আপনি রয়েছেন আমাদের সঙ্গেই থাকবেন, নিশ্চয়ই আবারও যুক্ত হব। ধন্যবাদ যুক্ত হবার জন্য আপনাকে। দর্শক, কুমিল্লা নগরের জলাবদ্ধতার সবশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী এনামুল হক। জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দি যমুনা সার কারখানার বিষাক্ত তরল বর্জ্য পানিতে দূষিত হচ্ছে পরিবেশ, সেই সাথে সড়কে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগ সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এলাকাবাসী ও পথচারীরা। লোকজন বলছেন এই নিয়ে বারবার কারখানা কর্তৃপক্ষকে জানিয়ে কোনো সমাধান হয়নি। মুমিনুল ইসলাম কিসমতের তথ্য ছবিতে প্রতিবেদন। জামালপুরের সরিষাবাড়ির যমুনা সার কারখানা থেকে নির্গত রাসায়নিকযুক্ত পানি উপচে পড়ে তারাকান্দির তিতাস মোড় থেকে সরিষাবাড়ি ভুয়াপুর সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছে, পাশাপাশি কিছু দুর্ঘটনাও ঘটছে। এছাড়া এই পানি নিচু এলাকার বসতবাড়িতেও ঢুকছে। বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত এই পানির কারণে ঘরের বাইরে বের হওয়াই কঠিন এলাকার যে কারো জন্যে। দীর্ঘদিন এই নোংরা পানির সংস্পর্শে থাকায় চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। বলছিল আমরা এই পানি যমুনাতে বাইর করে দেব, সেই পানি না বাইর করে দিয়া সমস্ত পানি ফ্যাক্টরির পানি এই ড্রেন না করে এখানে জলাবদ্ধতা হয়। আমরা তো চলাফেরাই করতে পারতেছি না, এই যে একটা সমস্যা হাত পায়ে ঘা হয়ে যাইতেছে দুনিয়ার বেগ পচা দশা পানি। এই যে মেলাতনে পানি আয়া তাকে বাসার চারে মেরে গিলা ধরছে, বাসার ভিতরে পানি গেছে, একটা পোলা বাইরে আইতেছে, স্কুলে যাইতেছে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে সার কারখানার কর্মকর্তারা এমন পরিস্থিতির দায় এলাকাবাসীর ওপরই দিয়েছেন। এটা তো আসলে ওই যে চুয়ে যে পানিটা যায় আমাদের প্রসেসের কোনো পানি বা ওই রকম বিষয় না, তার যে বালির মাটি যে পানি চুয়ে যায়, আর যে বৃষ্টি ছিল এটা হয় যে রাস্তাটা এখন তো ডুবে আছে। আর ওই পাশটা ব্যাপারটা হলো যে পানির জন্ম নিচ দিকে যাওয়া, ওদিকে যে রাস্তার ওখান থেকে ঘাট দেওয়া, যার জন্য পানিটা তো আরো যেতে পারছে না। পানি জমে তীব্র জলাবদ্ধতার কারণে ওই এলাকায় জনসাধারণের ভোগান্তি বেড়েছে। লোকজনের সাথে কথা বলে সমস্যার সমাধানে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মানুষের ভোগান্তি চরমসীমানায় পৌঁছে গেছে, আমরা ইতিমধ্যে বিষয়টা অবগত হয়েছে এবং স্থানীয় পর্যায়ে যারা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা পানি নিষ্কাশন সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করব। যমুনা সার কারখানায় সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে অবিলম্বে সমস্যা সমাধানের দাবি তুলেছেন এলাকাবাসী। হাসান আহমেদ, ৭১। এদিকে ৭১ টিভিতে নদী ভাঙনের খবর প্রচারের পর জামালপুরের সরিষাবাড়িতে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বর্ষা মৌসুমের শুরুতেই সরিষাবাড়িতে যমুনা নদীতে তীব্র ভাঙন শুরু হয়। এতে দিশেহারা হয়ে পড়েছেন সরিষাবাড়ির নলসন্ধ্যা, ডাকাতিয়া মেন্দা ও মিরকুটিয়া সহ কয়েকটি গ্রামের মানুষ। গত ১৫ দিনের টানা ভাঙনে বিঘার পর বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। চরম হুমকির মুখে পড়েছে সরকারি আশ্রয় প্রকল্প। এ নিয়ে ৭১ টিভিতে সংবাদ প্রচার হলে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। এরপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় সবার খোঁজখবর নিয়ে পাশে থাকার এবং ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। মৌলভীবাজারের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিজেপি। জেলার হাকালুকি হাওরপাড়ের একটি গ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ করা হয়েছে। ক্যাম্পে ৫ জন চিকিৎসক পানিবাহিত রোগসহ বিভিন্ন সমস্যা আক্রান্ত মানুষকে চিকিৎসা সেবা দেন। পাশাপাশি ঔষধও বিনামূল্যে বিতরণ করা হয়। ৫ শতাধিক মানুষ এই সেবা গ্রহণ করেছেন। বিজেপি জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজেপি। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছে রাজবাড়ী জেলা ছাত্রদল। এতে সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আশিক ফাউন্ডেশন। মঙ্গলবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা কাপড়, চিরা, মুড়ি, ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় ১৯ ধরনের পণ্য নিয়ে প্যাকেট তৈরি করে রাতেই একটি ট্রাকে রওনা দেয় চট্টগ্রামের বাঁশখালীর উদ্দেশ্যে। জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের নেতাকর্মীরা বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে। পরে অন্যান্য এলাকায়ও ত্রাণ সহায়তা নিয়ে যাবে ছাত্রদল।
পিরোজপুরের সন্ধ্যা, বলেশ্বর ও কালীগঙ্গা নদীর তীরবর্তী এলাকাগুলোতে ভাঙন দেখা দিয়েছে। এতে ফসলি জমি, বাজার, মসজিদ এবং গুরুত্বপূর্ণ সড়ক নদীতে বিলীন হচ্ছে। হারিয়ে যাচ্ছে জনপদ। নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন অনেক পরিবার। তরিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। পিরোজপুর সদর উপজেলার কচা নদী পাড়ের বাসিন্দা ৮০ বছর বয়সী বুরুজান বিবি। গত কয়েক বছরের বর্ষায় তীব্র ভাঙনে নদী এসে দাঁড়িয়েছে তার বাড়ির একেবারে পাশে। এবার নিজের শেষ সম্বলটুকু টিকবে কিনা সেই দুশ্চিন্তায় আছেন। বন্যার সময় আমরা তো চিন্তায় পাচ্ছি না, ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়া নাই, লওয়া নাই, আমরা তো চিন্তায় দিন রাত্রি একভাবে চলে। করার তো কিছু নাই। যদি মগর দিক চায় সরকারে, জায়গা জমি তো সবই গেছে গাঙ্গে, মগর থাকার জায়গাও নাই করতে গেলে। প্রতি বছরই বর্ষায় বদলে যাচ্ছে পিরোজপুরের নদী তীরবর্তী এলাকার চিত্র। কচা, বলেশ্বর, কালীগঙ্গা ও সন্ধ্যা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, সড়কসহ নানা স্থাপনা। কারো কারো জায়গা হয়েছে আশ্রয়ণ প্রকল্পে, আবার জীবিকার তাগিদে কেউ চলে গেছেন অন্য কোথাও। বেড়িবাঁধ না দিলে আমাদের বন্যায় বাড়িঘর সব তলাইয়ে যায়। পানি হইলে পানির স্রোতে আমাদের নদীর পানি পুরা বাড়ির ভিতরে ঢুকে যায়। আমাদের পরিবার পর্যন্ত কষ্ট হইতেছে নদী ভাঙার কারণে। এমন পরিমাণ পানি উঠে যায়, মানুষের ঘর দুয়ার তলাই যায়। আমাদের বাড়ি অনেক দূরে ছিল, কিন্তু ভাঙতে ভাঙতে আমরা এমন জায়গায় পৌঁছছি আমাদের আর কোনো স্থান নেই যাওয়ার। জোয়ার যখন হয় তখন এইসব বাচ্চা কাচ্চারা স্কুলে যাইতে পারে না, একদম কোমরমান পানি হয়ে যায়। ধানি জমি ছিল এগুলো সব বিলীন হয়ে যাবে আস্তে আস্তে করে। বিশেষ করে এখানে ভাই যারা রাত দিন 24 ঘন্টা যারা বালু উত্তোলন করে তাদের জন্য এই সমস্যাটা বেশি দেখা দেয়। ভাঙনের কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, অরক্ষিত বেড়িবাঁধ ও কোনো স্থানে ভাঙন দেখা দিলে তা দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ফিজিবিলিটির কাজ চলমান রয়েছে। ফিজিবিলিটির কাজ সম্পন্ন হলে আমরা বুঝতে পারবো যে কোন কোন জায়গায় আমাদের বেশি ভাঙন পরিলক্ষিত হয়। সেগুলোর আলোকে আমরা একটা ডিপিপি তৈরি করে আমরা বোর্ডে দাখিল করব, তার পরবর্তীতে আমরা ব্যবস্থা নিব। পিরোজপুরের ৭টি উপজেলার প্রায় সবগুলোই নদী বেষ্টিত, আর বর্তমানে ৬টি পোল্ডারে ৩৩৩ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। শান্তা ইসলাম, ৭১। দর্শক, পিরোজপুরের নদী ভাঙনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, কোন কোন এলাকা বেশি ভাঙনের কবলে পড়েছে এবং ভাঙন রোধে কি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ, জানাবেন। তৃষা, আপনি যেমনটা বলছিলেন, পিরোজপুর জেলা একটি নদীবেষ্টিত জেলা, কিন্তু এই জেলার তীরবর্তী যে মানুষজন রয়েছে তারা কিন্তু তীব্র নদী ভাঙনে কিন্তু তাদের সবটুকুই হারিয়েছে। আমি এখানে এই মুহূর্তে রয়েছি পিরোজপুর সদর উপজেলার হুলারাট পয়েন্টে। আমি এখানে বেশ কয়েকজন মানুষের সাথে কথা বলেছি নদীর তীরবর্তী, যারা আসলে বিগত বছরগুলোতে কিন্তু তাদের তীব্র নদী ভাঙনে কিন্তু এই বর্ষার মৌসুমে তাদের সবটুকুই হারিয়েছে। এছাড়া পিরোজপুর জেলায় জেলাসহ যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয়েছে, সিডর, ফণী, আইলা, এগুলোতেও কিন্তু তাদের সবটুকু হারিয়েছে। তাদের বসত ঘর, ফসলি জমি সহ সবকিছুই হারিয়েছে। এছাড়া পিরোজপুর জেলার ভান্ডারিয়া, মঠবাড়িয়া এবং জিয়ানগর উপজেলার কিন্তু তীব্র নদী ভাঙন দেখা গিয়েছে। এছাড়া মঠবাড়িয়া উপজেলার খেতাছিরা, মাঝের চর এবং ধানিসাপা, এগুলো কিন্তু তীব্র নদী ভাঙন দেখা গিয়েছে। আমি এইখানকার বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যে কর্তৃপক্ষ কিন্তু বারবার তারা এসে দেখে যায়, কিন্তু আসলে এখানে যে টেকসই যে বেড়িবাঁধ সেটি না থাকার কারণে কিন্তু বছরের পর বছর তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগে কিন্তু তারা নানানভাবে ভয় নিয়ে কিন্তু শঙ্কা নিয়ে জীবন পার করছে। যদি এখানে কিন্তু টেকসই বেড়িবাঁধ যদি দেওয়া হয় তাহলে কিন্তু তারা দুশ্চিন্তামুক্ত থাকবে, এমনটাই তারা বলছে। এ বিষয়ে আমি পিরোজপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা বলছে পিরোজপুর জেলায় ৩৩৩ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, সেটা কিন্তু আসলে টেকসই নয়। টেকসই বেড়িবাঁধের জন্য কিন্তু তাদের কিন্তু আসলে পরিকল্পনা রয়েছে। আসলে পিরোজপুর জেলার বেশ কয়েকটি উপজেলার নদী ভাঙনের কিন্তু তারা টেকসই বেড়িবাঁধের কথা চিন্তা করছে। যদি সেই টেকসই বেড়িবাঁধ হয় তাহলে কিন্তু নদীর তীরবর্তী মানুষ কিন্তু দুশ্চিন্তা মুক্ত থাকবে, এমনটাই স্থানীয়রা জানিয়েছেন। এই ছিল পিরোজপুর থেকে আমার কাছে সর্বশেষ। তরিকুল ইসলাম, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, পিরোজপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। কুড়িগ্রামে আশঙ্কাজনক হারে বেড়েছে ডায়রিয়া। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত গরম এবং বিশুদ্ধ পানির সংকটে জেলায় ডায়রিয়া ও পেটের পীড়াজনিত রোগ ছড়াচ্ছে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। কুড়িগ্রাম সদর হাসপাতালে বর্তমানে ৪২ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন, এর মধ্যে অর্ধেকই শিশু। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হওয়ায় অনেকেই
হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। কুড়িগ্রাম সদর হাসপাতালের চিকিৎসক আলামিন জানান, হাসপাতালগুলোতে পর্যাপ্ত খাবার, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ মজুদ রয়েছে। একই সাথে ডায়রিয়া থেকে বাঁচতে সবাইকে ফোটানো পানি পান করার, বাসি ও খোলা খাবার পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছে। জামালপুরে সরকারি খাদ্য গুদামগুলোতে জায়গা সংকট দেখা দিয়েছে। এতে বন্ধ রয়েছে ধান, চাল সংগ্রহ। সময়মতো চাল সরবরাহ করতে না পারায় বড় ধরনের ক্ষতির ঝুঁকির মুখে মিলাররা। এ বিষয়ে খাদ্য কর্মকর্তারা জানিয়েছেন, নতুন 2টি খাদ্য গুদাম নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। আনসারি সুমনের তথ্য, ছবিতে প্রতিবেদন। গুদামে জায়গা না থাকায় ধান চাল নিয়ে ঘন্টার পর ঘন্টা খোলা আকাশের নিচে অপেক্ষা করছে ট্রাক। রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে পণ্য। জামালপুরের সবচেয়ে বড় সিংহজানি খাদ্য গুদামের ধারণ ক্ষমতা 6,500 মেট্রিক টন। তবে এই গুদামেও জায়গা না মেলায় 15 দিন ধরে বন্ধ রয়েছে চাল সরবরাহ। মিলাররা চাল ভর্তি গাড়ি পাঠালে তা খালাস করতে পারছেন না খাদ্য কর্মকর্তা। আবার নির্দিষ্ট সময়ে বরাদ্দের সব চাল সরবরাহ করতে না পারলে মিলের লাইসেন্স কালো তালিকাভুক্ত হবারও ঝুঁকি রয়েছে। 15 দিন যাবত ধরে গোডাউন থেকে মাল যাইতেও আছে না, উঠেও না। আমরা 15 দিন ধরে বসে রয়েছি, কোনো কাজ নাই। আমি না একা, আরো 50 জন লেবার আছে সহ, তারাও এইভাবে হইতে হয়েছি, ঘুম বাতাসি, কাজ কাম চলে না। চালকল মালিকরা বলছেন, গুদামে জায়গা না থাকায় চাল দিতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। আজকে 12 দিন যাবত আমার গাড়ি আসছে, গাড়ি আনলোড হচ্ছে না, গুদামে জায়গা নাই। এই অবস্থায় আমি ক্ষতিগ্রস্ত। আমার মিল বন্ধ আছে। আজকে প্রতি রাইতে 2000 করে ডেমারেজ নিতে আছে। কাছাকাছি আমরা এখন আর কুড়ায় পাইতেছি না, আমরা এখন চাল দিয়ে পাইতেছি না। আমরা মিল বন্ধ হওয়ার উপক্রম। বেশ কিছুদিন যাবত গাড়ি নিয়ে আসলে 3 দিন 4 দিন অপেক্ষা করতে হয়, এখানে জায়গা সংকটের কারণে। জামালপুর জেলার 8টি খাদ্য গুদামে কোথাও এক গাড়ি চাল নামানোর মতো অবস্থান নাই, কিন্তু প্রতিটি গুদামেই নতুন করে গোডাউন করার মতো প্রচুর জায়গা 8টি গুদামেই আছে। খাদ্য গুদামের এই কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, সমস্যা সমাধানে কাজ করছেন তারা। এবার বুড়ো সংগ্রহ 2026-এ লক্ষ্যমাত্রা 11,254 মেট্রিক টন এবং ধানের লক্ষ্যমাত্রা 3550 মেট্রিক টন। আমাদের এখানে এই গুদামের ধারণ ক্ষমতা 6,000 মেট্রিক টন, তো যা আসলে এখানকার বরাদ্দ বা এর তুলনায় খুবই কম। চলতি মৌসুমে জেলায় 35,089 মেট্রিক টন চাল ও 12,874 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শান্তা ইসলাম, 71। দর্শক, এ পর্যায়ে খাদ্য গুদামের সংকট নিয়ে একটু জানাতে যুক্ত হচ্ছেন জামালপুর থেকে সহকর্মী আনসারি সুমন। সুমন, ধান চাল সংগ্রহ অভিযান বন্ধ থাকায় কি ভোগান্তি দেখছেন কৃষকদের মাঝে, এবং সেই সাথে জানাবেন খাদ্য গুদামগুলোর সংকট নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা কি বলছেন। ধন্যবাদ তৃষা। জামালপুর জেলায় গত 15 দিন যাবত 8টি খাদ্য গুদামে কিন্তু ধান চাল সংগ্রহের যে অভিযান সেটি কিন্তু একেবারে স্থবির হয়ে পড়েছে। গত 15 দিনে এই 8টি গুদামের কোথাও ধান চাল সংগ্রহ অভিযান চলেনি। আমি আপনাকে একটি বিষয় বলে রাখি, জামালপুরের যে 8টি খাদ্য গুদাম আছে সেই খাদ্য গুদামগুলোতে কিন্তু প্রতিদিন মৌসুমের সময় বিপুল পরিমাণ ধান চাল সংগ্রহ হয়, কিন্তু গত 15 দিন যাবৎ সেই কার্যক্রমটি একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। কারণ জামালপুরের যে খাদ্য গুদামগুলো রয়েছে সেই খাদ্য গুদামে জায়গা স্বল্পতার কারণে এই অভিযান কিন্তু স্থবির হয়ে পড়েছে। আমি যদি আপনাকে একটি গাড়ি দেখাচ্ছি, এই গাড়িতে কিন্তু চাল রয়েছে, কিন্তু এই চালটি গত 12-13 দিনেও খালাস হয়নি, শুধু জায়গা সংকটের কারণে। এবং এই চালের যে মালিকরা আছেন, মিল মালিকরা আছেন, তারা যেটি বলছেন যে এই যে দীর্ঘ সময়
সময় তাদের গাড়িগুলো গোদামে অবস্থান করছে, এতে তাদের প্রতিদিন একটি বিপুল পরিমাণ লোকসান গুনতে হচ্ছে। এবং এই লোকসানটি শুধু তাদের শেষ নয়, তারা নিয়ম অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী তারা কিন্তু তাদের চালটি সরবরাহ করতে পারছেন না। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং মৌসুমের শেষ সময় পর্যন্ত যদি তারা তাদের বরাদ্দের চাল সরবরাহ করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু সরকারিভাবে তাদের মিলের যে লাইসেন্স সেটি কিন্তু কালি তালিকাভুক্ত হওয়ার ঝুঁকি থাকে। এবং স্থানীয় মিল মালিকরা যেটি বলছেন যে তাদের মিলের যে উৎপাদন সেটি কিন্তু বন্ধ রাখতে হচ্ছে, কারণ মিলের যে উৎপাদিত চাল সেটি যদি তারা গোডাউনে দিতে না পারেন, সেই ক্ষেত্রে তাদের চালের যে মান সেটি নষ্ট হয়ে যায় এবং বাজার মূল্যের সাথে সামঞ্জস্যতা বজায়। প্রত্যেকটি খাদ্য গোদামের পাশে বিপুল পরিমাণ জায়গা খালি রয়েছে। সরকার যদি উদ্যোগ নেয় তাহলে দ্রুত খাদ্য গোদাম নির্মাণ করে এই সমস্যার সমাধান করা সম্ভব। জি, আনসারি সুমন, ফিরবো আমরা আবারও আপনার কাছে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, জামালপুর থেকে খাদ্য গোদামের সংকট নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আনসারি সুমন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে কমেছে ধানের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিমণ ধানে দাম কমেছে 150 থেকে 250 টাকা। পাইকারদের অভিযোগ, চালকল মালিকদের কারসাজিতে লোকসান গুনতে হচ্ছে তাদের। আর চালকল মালিক ও আড়তদাররা বলেন, মজুদ থাকা চাল বিক্রি করতে না পারায় ধানের বাজার দর কমেছে। জালালউদ্দিন রুমির পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের পূর্বাঞ্চলের সর্ববৃহৎ ও শতবর্ষী ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুর সহ হাড় অঞ্চল থেকে ব্যাপারীরা নদীপথে ধান নিয়ে আসেন এই মেঘনা নদীর তীরে। প্রতিদিন এই মোকামে 80 থেকে 90 হাজার মন ধান কেনা বেচা হয়। তবে হঠাৎ করে কমে গেছে ধানের দর। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাইকাররা। সুনামগঞ্জে তো দাঁড়ান ছিল 1000 কেমন 700 কেমন দিচ্ছে। 1800 মন ধানের মধ্যে 1,20,000 তেল আছে। এই এলাকায় ধান আছে আপনি 1200 টাকা, ওই জায়গায় 1100 টাকা। দিন খারাপ, ধান বেচতে পারি নাই। এক সপ্তাহের ব্যবধানে প্রতিমণ ধানের দাম কমেছে 150 থেকে 250 টাকা। তাদের অভিযোগ, চালকল মালিকদের কারসাজিতে ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। এরা খালি চাইল বেচতে না, চাইল বেচতে না, চাইল নেয় না, চাইলের বাজার কম। এমন যদি হয় এমনিতে আবার কৃষক শেষ। চাউল বেচা কিনা খুব কম, বেচা কিনা কম কারণে ধানের অবস্থা, বাজার অবস্থা খুব খারাপ। এদিকে চালকল মালিক ও আড়তদাররা বলছেন, মিল মালিকরা চাল বিক্রি করতে না পারায় এরই মধ্যে অনেক মিল বন্ধ হয়ে গেছে। আর চালের বাজার দর কমে যাওয়ায় ধানের দামও কমেছে। আসলে কোনো কারসাজি নয়, মিলাররা চাউল বিক্রি করতে পারে না। মিলাররা যদি চাউল বিক্রি করতে না পারে, ইতিমধ্যে আশুগঞ্জের 60টি ডায়ের মধ্যে 30টি ডায়ার বন্ধ হয়েছে, আর 30টি ডায়ার পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে। ধান চালের বাজার দর স্থিতিশীল রাখার দাবি জানিয়েছেন জেলার কৃষক ও ব্যবসায়ীরা। নূর তাজমিন মীর, ৭১। চাঁদার দাবিতে দিন দুপুরে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় আতঙ্কে চট্টগ্রামের ব্যবসায়ীরা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চেয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ইন্টারনেট প্রোভাইডারদের সংগঠন ISPP। এর আগে চাঁদা না দেয় সোমবার চট্টগ্রামের বাকুলিয়ায় digital.net নামক একটি প্রতিষ্ঠানে প্রকাশ্যে ভাঙচুর ও লুটপাট করে সন্ত্রাসীরা। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সোমবার দুপুর 12:20 সিসিটিভি ফুটেজে দেখা যায় 15 থেকে 20 জনের একটি দল চট্টগ্রাম নগরীর বাকুলিয়া অ্যাক্সেস রোডে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান digital.net-এ ঢুকে পড়ে। এক পর্যায়ে দেশীয় নানা অস্ত্র দিয়ে কয়েক মিনিট ধরে অফিস জুড়ে তাণ্ডব চালায়, ভাঙচুর করে কম্পিউটার, সার্ভার সহ বিভিন্ন যন্ত্রপাতি। আতঙ্কে প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। প্রতিষ্ঠানটির দাবি, হামলার 2 দিন আগে ডেভিড ইমন পরিচয়ে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে ফোন করে এককালীন 2 কোটি টাকা ও মাসিক 10 লাখ টাকা চাঁদা দাবি করেন। নির্ধারিত সময় শেষ হতেই হামলা চালানো হয়। এ সময় অফিসের ক্যাশে থাকা প্রায় 35 লাখ টাকা লুট করে নেওয়ারও অভিযোগ করেন কর্মকর্তারা। সমন্বয় করে হলে ব্যবসা করতে পারবে, সিদ্ধান্ত না হলে করতে পারবে না। সেটা বলবেন তো, আপনি তো মানে প্রথম পরিচয়ে যদি বলেন যে ব্যবসা করতে পারবেন না, আপনার সাথে কিভাবে আমি করব বলেন।
আপনি যদি চিটাংশ যদি ব্যবসা করেন আপনি 2 কোটি টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করিয়েন না, না হলে ব্যবসা আমরা করবো। কোলাফাইনের করার জন্য 2 কোটি টাকা রেডি করবেন। পুরা চিটাঙ্গে কি আমার ব্যবসা? আপনার কয়টা লাইন আছে আমার সবকিছু জানা আছে, বুঝছেন? আপনার বায়োডাটা সবকিছু নিয়ে আমি কল দিছি আপনারে। ভাবে 20 থেকে 25 জন এরকম লোক আসে, আমাদের ডোরটা ইন্টারেস্ট ডোরটা ভাঙার পরে সবাই আতঙ্কিত হয়ে দৌড়ায়, সবাইকে বলে কি তোমরা বেরোয় যাও। এটা বলার পরে আমাদের আতঙ্কিত হয়ে এমপ্লয়িরা বা মেয়েরা যারা ছিল তারা কান্নাকাটি করতে করতে বেরোয় যায়। এর মধ্যে তারা আমাদের ল্যাপটপ যাবতীয় অ্যাসেট যেগুলো আছে এগুলো ভাঙচুর করে। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় থানায় মামলাও করেছে প্রতিষ্ঠানটি। 3টা টিম কাজ করছে এই বিষয়ে, আমরা আমাদের ডিবি কাজ করছে এই বিষয়ে। আমরা আসামি শনাক্ত করে আমরা আসামি গ্রেপ্তার করব, এটাই আমাদের মূল কাজ। এদিকে এই ঘটনার প্রতিবাদে মাঠে নেমেছেন চট্টগ্রামের ইন্টারনেট সেবাদাতারা। তাদের অভিযোগ, চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার কারণে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে। সরকার আমাদেরকে জরুরি সেবা ঘোষণা করেছে, তো এইখানে আঘাত করা মানে ওই যেটা বললাম, আমার এমপ্লয়িরা যদি না আসে, আমি যদি কোম্পানি চালাতে না পারি, তাহলে তো অবভিয়াসলি পুরো দেশের ইন্টারনেট ডাউন হয়ে যাবে। হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিভাগের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে। এ সময় বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার, লুট হওয়া অর্থ উদ্ধার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আইএসপিএবি চট্টগ্রাম বিভাগ সরকারের কাছে জোরালোভাবে আহ্বান জানাচ্ছে, চট্টগ্রামে digital.net DDN এর কার্যালয়ে সংগঠিত হামলার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যেহেতু গতকালকে ইনসিডেন্টটা ছোট একটা ইনসিডেন্ট ছিল না, আমরা চাই যে আমাদের সেফটিটা ইনশিওর করুক, যাতে আমরা সবাই খুব স্মুথলি অফিসটা আবার কন্টিনিউ করতে পারি। প্রকাশ্য দিবালোকে এমন হামলা ও লুটপাটের ঘটনায় আতঙ্কে ভুক্তভোগী সহ ইন্টারনেট ব্যবসায়ীরা। দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে নিরাপদ ব্যবসার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তারা। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। কিশোরগঞ্জের ভৈরবে প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় সিথি সীমিতা নামে এক গৃহশিক্ষিকাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে শিক্ষার্থীর মায়ের বিরুদ্ধে। আহত সিথি সীমিতা শিবপুর BMA কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা। ভুক্তভোগীর পরিবার জানায়, সোমবার সকালে প্রিয়া বেগমের মেয়ে সাফা মনিকে পড়াতে তার বাসায় যান সিথি। এ সময় তিনি প্রিয়া বেগমের কাছে প্রাইভেট পড়ানোর বকেয়া ১,৫০০ টাকা দাবি করেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রিয়া বেগম দা দিয়ে শিক্ষিকার উপর হামলা চালান। চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় আহত শিক্ষিকার শ্বশুর বাদী হয়ে প্রিয়া বেগমকে আসামি করে মামলা করেন। পরে আসামিকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের বড় আমদিয়া মৌজায় ১৭% জমি জোরপূর্বক দখল করে বাউন্ডারি দেয়াল নির্মাণের চেষ্টায় অভিযোগ উঠেছে জেলা ছাত্রদল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার রূপগঞ্জের কাজেরটেক এলাকায় এই ঘটনা ঘটে। দাউদপুরের কাজেরটেকে বড় আমদিয়া মৌজায় আলী নেওয়াজের কেনা ১৭% জমিতে হেলাল নামে এক ব্যক্তির পক্ষ নিয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ তার লোকজন জোরপূর্বক বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ শুরু করে। এমনকি পুলিশের পক্ষ থেকে কাজ বন্ধের কোনো আদেশ আসলেও কাজ চলবে বলে হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতা সুলতান মাহমুদ। এ সময় আলী নেওয়াজের লোকজন কাজে বাধা দিলে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে ওঠে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র পুলিশ সুপার মেহেদি ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বন্ধ করে দেওয়া হয় বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ। কুষ্টিয়া শহরের নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ছিল সিসিটিভি ক্যামেরা, কিন্তু ১.৫ বছরেরও বেশি সময় ৬৪টি ক্যামেরা অচল হয়ে পড়ে আছে। এতে ছিনতাই, চুরি, মাদক কারবার সহ বিভিন্ন অপরাধ বাড়ছে বলে অভিযোগ শহরবাসীর। অপরাধ শনাক্ত করতেও দেরি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। ২০১৭ সালে জেলা পুলিশের উদ্যোগে কুষ্টিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও ব্যস্ত এলাকায় বসানো হয়েছিল ৬৪টি সিসিটিভি ক্যামেরা। পর্যায়ক্রমে শহরতলির ১২খাদা ত্রিমহলী থেকে বরতল পর্যন্ত আরও ৪১টি ক্যামেরা বসানো হয়। কিন্তু ২৪শে জুলাই অভ্যুত্থানের সময় বেশিরভাগ ক্যামেরা ভাঙচুর ও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর এবং মদনপুর গেট সহ
বিকাশ মোড় সব জায়গায় আমাদের সিসি ক্যামেরা থাকতো, বর্তমানে সেটা নেই। সিসিটিভি ক্যামেরা না থাকায় রোডঘাটে বিভিন্ন জায়গায় চুরি, অপহরণ এবং ছিনতাই এই ধরনের ঘটনা অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যাচ্ছে। প্রশাসনকে এই উদ্যোগ নিতে এবং সরকার মহলে যারা আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব, এই মহৎ উদ্যোগগুলো নিয়ে এই শহরাঞ্চলকে অপরাধ মুক্ত করার যে প্রয়াস সেটা অবশ্যই করতে হবে। শহরবাসীর অভিযোগ, সিসিটিভির নজরদারি না থাকায় হত্যা, ছিনতাই, চুরি ও মাদক কারবারের মতো অপরাধ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা। চুরি, ছিনতাই বা নানান ধরনের অপরাধ এর থেকে রোধ করার জন্য আমরা মনে করি যেটা খুব জরুরি ভিত্তিতে এটা মেরামত করা দরকার বা পুনঃস্থাপন করা দরকার বলে আমি বিশ্বাস করি। অচল হয়ে পড়া ক্যামেরাগুলো মেরামত কিংবা নতুন করে বসানোর জন্য এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা পুলিশ সুপার। আমাদের উদ্দেশ্যটা হলো এখানে রাস্তাগুলোকে ক্যামেরা বা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা। বড় স্কেলে না হলেও ব্যক্তিগত পর্যায়ে বা বিভিন্ন ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু এটা অনেক লাগিয়েছে। যাতে করে আমরা আমাদের উদ্দেশ্যটা বা আমরা যে আমাদের চাহিদাটা ওটা অনেক ক্ষেত্রে পূরণ হচ্ছে এবং আমরা অনেক জায়গা থেকে অপরাধ সংঘটিত হলে ওখানে ফুটেজ আমরা পাচ্ছি। 1.5 বছরের বেশি অচল ক্যামেরাগুলো পুনঃস্থাপন করা না হলে অপরাধ নিয়ন্ত্রণ আরো কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন শহরবাসী। আল ইমরান, 71। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে গড়ে তোলা 3টি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি ভেঙে দিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। মঙ্গলবার উপজেলার সোনাখালী ও প্রতাপনগর এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সৌজিত কুমার জানান, সোনারগাঁয়ে দীর্ঘদিন ধরে কিছু অসাধু লোকজন অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনের কারখানা ও ঢালাই কারখানা গড়ে তোলে। এতে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন তিতাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলাম, পুলিশ সদস্য সহ আরও অনেকেই।